স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বছরের পর বছর লোকসানে থাকা ডাকঘরগুলোকে ডিজিটাল সেবার কেন্দ্রবিন্দুতে আনছে সরকার। ডিসেম্বরের রাজধানীর ডাকঘরগুলিতে ই কমার্সের আওতায় চালু হচ্ছে অনলাইনে পণ্য বেচা কেনার সুবিধা। এছাড়া বয়স্ক ও বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষা লেনদেনও ডাক বিভাগ করতে পারবে গ্রাহকরা। এক দশক আগে ডাকঘরে ছিল দূর দূরান্তের চিঠিপত্র, পার্সেল, টাকা পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত সেবা দিতে ব্যর্থ হওয়ায় ডাকঘর বিমুখ হয়েছেন গ্রাহকরা। পারিবারিক সঞ্চয়টা যেটা করেছি ওটারই আমরা ইনভেস্টটা তুলতে আসি। এখানে আমার একটা ডিপিএস আছে, সেই ডিপিএসটা ম্যাচিউর হয়েছে, সেটা ভাঙানোর জন্য আসছি। আগে আসতাম আমার বাবা টাকা পাঠাতে গেলেন, যখন পড়াশোনা করতাম তখন টাকা পাঠাতে গেলেন থেকে মানি অর্ডারে। এখন তো বিকাশ হিসাবে টাকা। দেশের প্রায় 10,000 ডাকঘর এখনও টিকে আছে সঞ্চয়পত্র সেবা দিয়ে। আরও কয়েকটি সেবা থাকলেও গ্রাহকের তেমন সাড়া নেই। 90 দশকে মোবাইল ফোনের যাত্রার পর থেকে কমতে থাকে চিঠির লেনদেন। পরবর্তীতে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং চালু হওয়ার পর থেকে ডাক বিভাগের সেই জমজমাট অবস্থা আরও কমতে থাকে। তবে মানসম্পন্ন নতুন নতুন সেবা চালুর মাধ্যমে ডাক বিভাগের হারানো ভাবমূর্তি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বে ডাক বিভাগের অবকাঠামো ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। সেন্টারগুলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য অনলাইনে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেইটার একটা ডিজিটাল সেন্টার হতে পারে এবং সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে। প্রাইভেট কোম্পানিগুলো সরকারের এই অবকাঠামো ব্যবহার করে সার্ভিস দিতে পারে। লোকসান কাটাতে সব ডাকঘরকে নেওয়া হচ্ছে ই কমার্সের আওতায়। এটিএম সেবা দিতে পোস্টাল ক্যাশ কার্ডও চালু হচ্ছে শীঘ্রই। ই কমার্সের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা সরকারের অনুমোদন পেয়ে গেছি। আশা করি ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই সার্ভিসটা আনুষ্ঠানিকভাবে অন্তত ঢাকা শহরে শুরু করব। সারা দেশে দ্রুত পণ্য পরিবহন সেবা দিতে কেনা হচ্ছে 118টি গাড়ি, বাড়ানো হচ্ছে দক্ষ লোকবল। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাক বিভাগে ই কমার্স বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ই কমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। কথা বলছি তার সঙ্গে। স্বাগত আব্দুল ওয়াহেদ। আমরা জানি যে বাংলাদেশে যেটা বলা যায় যে একটা বড় নেটওয়ার্ক প্রায় কোনো ধরনের কাজেই আসছে না। খুব অল্প কিছু চিঠিপত্রের আদান প্রদান এখনো যারা করছেন বা সরকারি যেসব চিঠিপত্র সেগুলি। তো এটা আসলে ই কমার্সের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায়, আপনারা কিভাবে এটার সুবিধা নেয়ার চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের এখন পর্যন্ত ডাক বিভাগের যে কাভারেজ এটা ম্যাক্সিমাম একদম গ্রাম পর্যায়ে। এই ধরনের সেটআপ কিন্তু অন্য কারণেই, একমাত্র ডাক বিভাগই পারে গ্রাম পর্যায়ে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা যেটা চেষ্টা করছি, আপনি যদি বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোর দিকে দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন বা চায়না বা ইউরোপ আমেরিকার কথা বাদই দিচ্ছি, এই সমস্ত কোম্পানিগুলোর ডাক বিভাগ কিন্তু বন্ধ হয়ে গেছিল। ই কমার্স আসার পরে কিন্তু এগুলো চাঙ্গা হয়ে উঠেছে। আপনি ইন্ডিয়াতে যদি দেখেন, প্রায় আগামী বছরে এটা এক্সপেক্টেড যে 5,000 কোটি টাকার রুপির প্রফিট হবে ইন্ডিয়াতে। প্রতিদিন আপনার 6 কোটি ট্রানজ্যাকশন হচ্ছে ই কমার্সে চায়নাতে, 6 কোটি। আমাদের দেশে আমরা এখন মাত্র দেখা যাচ্ছে যে ই কমার্সের মাধ্যমে 2,000 ডেলিভারি হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে। এটা হয়তো আগামী বছর হয়ে যাবে প্রায়, আমরা আশা করছি হয়তো 1 লক্ষর মতন কাছাকাছি চলে যেতে পারে। 20,000 আমরা এক্সপেক্ট করছি যে আগামী বছর। তো এটা মার্কেটটা প্রায় 16 কোটির মার্কেটে এটা 15 লক্ষ হওয়ার কোনো বিগ ডিল না। এবং এইটা খুব সহজেই করতে পারে হচ্ছে ডাক বিভাগ। যেহেতু ডাক বিভাগে আপনার কাভারেজটা একদম রুরাল পর্যায়ে, আপনার তাদের আরেকটা বড় সার্ভিস আছে, যেমন ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিসেস ওদের আছে, বিকাশের মতন সার্ভিস আছে, ইনস্ট্যান্ট ক্যাশ অন ডেলিভারি। আপনি জানেন যে ই কমার্সের একটা বড় বিষয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো ক্যাশ অন ডেলিভারি করে ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে টাকা পাওয়া সম্ভব, ডেলিভারি করা সম্ভব। ইন্স্যুরেন্স কাভারেজও কভার করছে। সো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা ডাক বিভাগকে প্রস্তাবনা দিয়েছি যে ই কমার্সের জন্য ফ্রেন্ডলি প্যাকিং সিস্টেম, ফুল অটোমেশন, পোস্টাল অফিসগুলোকে ডিজিটালাইজেশন করার জন্য আমরা ই কমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ প্রায় 1.5-2 বছর ধরেই ডাক বিভাগের সাথে কাজ করছি। এটার মডেলটা ডেভেলপ করার জন্য ডাক বিভাগ, বাংলাদেশ পোস্ট অফিসের সাথে আমরা কাজ করছি। এবং গত বেশ কিছুদিন ধরে আমরা আসলে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আইসিডি ডিভিশনের সাথে এবং অন্যান্য অ্যাসোসিয়েশনগুলোতে সহযোগিতা আমরা বাংলাদেশের ই কমার্স পলিসি তৈরি করছি।
তো এই পলিসির ব্যাপারে আমাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে কিভাবে ডাক বিভাগটাকে এবং এই সার্ভিসটাকে কিভাবে অটোমেশনের আওতায় আনা যায় এবং সার্ভিসটাকে কিভাবে এনরিচ করা যায়। তো আমরা গত 26 তারিখে রেডিসনে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে মাননীয় প্রতিমন্ত্রী তারান আপা ছিলেন। তো উনিও খুব হাইলাইট করেছেন যে প্রায় 10,000 যে পোস্ট অফিসের কথা বলা হচ্ছে, এটা যত দ্রুত সম্ভব এটা আমরা ডিজিটাল পোস্ট অফিসে রূপান্তর করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে, এবং আমাদের পক্ষ থেকে আমরা ই কমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছি, একটা মডেল এবং ডিজাইনটা করছি। এখন যেটা ধরেন ডেলিভারির টাইম টেবিলটা সেট করা নিয়ে আমরা প্রস্তাব দিচ্ছি যে উইদিন 24 আওয়ার্সের ভিতরে আমরা যাতে একটা ডেলিভারি করতে পারি। প্রথমে আমরা একটা মডেল ঢাকা দিয়ে স্টার্ট করব আশা করছি, এরপর আমরা ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতেও আমরা এই পাইলটটাকে নিয়ে যাব যখন এটাকে সাকসেসফুল করব। এবং যেটা 24 আওয়ার্স বলছি, এবং ওই মানি যেটা ক্যাশ অন ডেলিভারি ই কমার্স সাইটগুলো করবে সেগুলোও খুব ফাস্টার ওয়েতে উইদিন ডে যাতে এটা করা যায় সেই ধরনের ব্যবস্থাগুলো আমরা করছি। একটা হচ্ছে যে অবশ্যই 10,000 ডাক ঘর আছে সারা বাংলাদেশে, এটা বলা যায় যে সবচেয়ে পুরনো একটা নেটওয়ার্ক আমাদের দেশে। এমনকি টেলিফোনও যখন যতটুকু দূরত্বে পৌঁছাতে পারতো তার চেয়ে ডাক বিভাগ অনেক একদম শেষ প্রান্ত পর্যন্ত আসলে পৌঁছাতে পারে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা যায় যে আরেকটা হচ্ছে বিশ্বস্ত, যেহেতু সরকারি প্রতিষ্ঠান মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু এটার মধ্যে গত বলা যায় যে 2 দশকে ব্যবহার অনেক কমে গেছে, কারণ অনেকগুলি ফ্যাক্টর ছিল। তো এখন ই কমার্সের ক্ষেত্রে এটাই কিন্তু একটা চ্যালেঞ্জ যে কিভাবে মানুষের কাছে ফিজিক্যালি তারা পৌঁছাতে পারবেন, কারণ ইলেকট্রনিক্যালি তারা কানেক্টেড হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে দুটো অর্গানাইজেশনের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি। আপনি যে অলরেডি শুনেছেন যে প্রায় 150 উপরে গাড়ি কেনা হচ্ছে, তারপর অটোমেশনের জায়গায় যদি আমি চিন্তা করি তাহলে অলরেডি কিন্তু তাতে ক্যাশ কার্ড রয়েছে। আরো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গিয়ে বেশ কিছু কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে। ট্র্যাকিং সিস্টেম উইল বি ইন প্লেস ভেরি শর্টলি। তো আপনি যখন এই বিষয়গুলো যে ব্যাকগ্রাউন্ডের আপনার টেকনোলজির যে ব্যাপারগুলো আছে এগুলো যখন ইমপ্লিমেন্টেড হয়ে যাবে তখন উইদিন এ ভেরি শর্ট টাইম, আমরা মনে করছি 6 মাস থেকে 1 বছরের মধ্যে ডাক বিভাগগুলোকে, বিশেষ করে ট্র্যাকিং সিস্টেম ইন প্লেস হওয়ার পরে কিন্তু পাবলিক কনফিডেন্সটা আমার মনে হয় যে অনেক বেড়ে যাবে। আমাদের এখন প্রায় 1000-এর উপর ই কমার্স কোম্পানি আছে যারা ইন অপারেশন। এর বাইরে প্রায় 10,000-এর মতন ফেসবুক ইনিশিয়েটিভ আছে। আমাদের প্ল্যানিংটা হচ্ছে আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের, যেহেতু এরা অনেক মেম্বার, প্রায় 500-এর উপর আমাদের মেম্বার কোম্পানি আছে, এবং এদেরকে একটা সাপোর্ট দেওয়া, তাদের ট্রাস্টের জায়গাটাকে এনশিওর করা। আমরা কাইন্ড অফ এ মিডল একটা সার্ভিস হিসেবে কাজ করবো ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং আমরা এনশিওর করার চেষ্টা করব যাতে এই আমাদের যে সমস্ত মেম্বার কোম্পানিজগুলো আছে তারা যাতে প্রপার ওয়েতে পোস্ট অফিস থেকে প্রায়োরিটি বেসিসে সার্ভিস পায়, প্লাস ক্যাশ অন ডেলিভারি করলে, এবং রিটার্ন পলিসি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রোডাক্টগুলো ফেরত নিয়ে আসার ব্যাপারটা। এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের প্রবলেম রয়েছে যেগুলোতে আমরা পলিসির মাধ্যমে একটু অ্যাড্রেস করার চেষ্টা করছি। কি কমপ্লায়েন্স মেনটেন করা হবে ওই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলাপ আলোচনা করছি। রিটার্ন পলিসি কি হবে, ডেলিভারিটা রিটার্ন কিভাবে নেবে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। আশা করছি যে এইটাকে খুব শীঘ্রই মানে একটা শেপে নিয়ে আসা সম্ভব হবে। এখানে এটা অবশ্য খুবই ভালো যে যখন বলা যায় যে এটা একটা ইয়াং ইন্ডাস্ট্রি ই কমার্স, সো এটার নানান ধরনের পলিসি সাপোর্ট এখন প্রয়োজন হবে যাতে, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে অন্য যেই মাধ্যমগুলোতে ব্যবহার করছে, যদি আপনি পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে একটা পলিসি তৈরি করতে পারেন সেক্ষেত্রে নিশ্চয়ই বাকি এক্সিস্টিং যে বেসরকারি যারা অপারেটরস আছে তাদেরকেও একটা পলিসি গাইডলাইন দেওয়া সম্ভব হবে। যেমন আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটা বিরতির পরে ফিরে আসবো যে এই গাইডলাইনগুলি কিভাবে পুরো ইন্ডাস্ট্রিটাকে, কারণ এখানে একটা ট্রাস্টের বড় ব্যাপার আছে যেটি যদি ঠিকমতো স্ট্যাবলিশ না করা যায় তাহলে কিন্তু ই কমার্সের জন্য বিরাট বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। আমরা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। থ্যাংক ইউ। আশা বাংলাদেশে নিচ্ছে একটা ই কমার্সের জন্য ডাক বিভাগ ব্যবহারের বিষয়ে আমাদের সঙ্গে আছেন ই কমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। আব্দুল ওয়াহেদ তমাল, একটু জানতে চাই যে আপনাদের যারা ই কমার্সের সঙ্গে যুক্ত আছে তারা এই উদ্যোগটিকে কিভাবে দেখছেন, তারা কতটুকু বেনিফিটেড হবে এটার মাধ্যমে? ওয়েল, মানে যখনই পোস্ট অফিসটাকে বা রুরাল পর্যায়ে আমরা ডেলিভারিটাকে এনশিওর করতে পারবো, এটা কিন্তু রাতারাতি লাখো পিপল, হাজারো মানুষের উদ্যোক্তাদের জন্য একটা
বড় অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে। এখন পর্যন্ত 90% হচ্ছে ঢাকা কেন্দ্রিক, চিটাগাং শহর কেন্দ্রিক ই কমার্স। যখনই আপনি রুরাল পর্যায়ে নিয়ে যেতে পারবো আমরা ই কমার্স সেবাটাকে, যাতে করে গ্রামের একজন মানুষ অর্ডার প্লেস করলে কিনতে পারে বা গ্রাম থেকে কোনো একটা অর্ডার ডেলিভারি দিতে পারবে, তখনই কিন্তু আপনার ই কমার্সটা বুমিং হবে এবং এখানে কিন্তু হাজার হাজার উদ্যোক্তা কিন্তু তখন তৈরি হবে। এখনো যেটা সম্ভব হচ্ছে না এই ডেলিভারি সিস্টেমটা চালু নেই বলে। তো আরেকটা আশার ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের সরকার ডিজিটাল বাংলায় স্লোগানের মাধ্যমে অলরেডি এটাকে একটা বড় হাইপ ক্রিয়েট করেছেন এবং এর মাধ্যমেই কিন্তু এখন যে সব জায়গায় প্রায়োরিটি পাচ্ছে ই কমার্স পলিসি যে আমরা তৈরি করছি, এখানে কিন্তু আসলে অনেকগুলো মিনিস্ট্রি কানেক্টেড, যেমন আপনার আইসিটি ডিভিশন কানেক্টেড, পোস্ট অ্যান্ড টেলিকম, বাণিজ্য মন্ত্রণালয়, ইভেন প্রাইম মিনিস্টার্স অফিস ইজ কানেক্টেড, অর্থ মন্ত্রণালয় কানেক্টেড। আমাদের লাস্ট ই কমার্স পলিসি কনফারেন্সে কিন্তু 4 জন মিনিস্টার এসেছিলেন এবং তারা তাদের প্রত্যেকেই তাদের বক্তব্যে বলেছিলেন যে দিস ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, মানে এখন আমাদের উচিত ই কমার্সের হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া, কারণ ফিউচার হবে এই বিজনেসটা। যে কারণে আমরা পলিসিগুলোতে খুব হাইলি ফোকাস করার চেষ্টা করছি, বিকজ যখনই একটা সলিড পলিসি আমরা ক্রিয়েট করতে পারবো এবং সেটা এনশিওর করতে পারবো, তখনই কিন্তু এই পলিসির আওতায় গিয়ে হাজারো দক্ষ জনশক্তি তৈরি করব আমরা। ইভেন এক পোস্ট অফিস যখন আমরা যে পলিসিগুলো তৈরি করছি বা পোস্টাল ডিপার্টমেন্টের জন্য যেই সার্ভিসগুলো এনশিওর করার চেষ্টা করছি, এদেরও কিন্তু ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। সো আমরা পলিসি দিকটাতে ওই জায়গাগুলোতে হাইলাইট করার চেষ্টা করছি যে যেই জায়গাগুলোতে প্রবলেম রয়েছে। সো একটার সাথে কিন্তু ইন্টার কানেক্টেড, আপনার পোস্টের সাথে ধরেন পেমেন্ট সিস্টেম কানেক্টেড, বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড, আবার সেটার সাথে হয়তো অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় কানেক্টেড, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কানেক্টেড। সো যেমন বিশ্ব বাণিজ্যিক কিছু পলিসি রয়েছে, তো আমরা সেগুলো রিভিউ করছি। আমাদের পোস্ট অফিস কিন্তু আবার বাইরের ইউপিইউ এর সাথে কানেক্টেড, তাদের কিছু কমপ্লায়েন্স রয়েছে যেটা আবার তারা বাংলাদেশে ফলো করছে। তারা যেটা করার চেষ্টা করছে, কেন পোস্ট অফিস আমরা বারবার বলছি, বিকজ ওয়েন পোস্ট অফিসের ক্যাপাসিটি যখন ডেভেলপ হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ওই কমপ্লায়েন্সগুলো মেনটেন করে যে বাইরে কিভাবে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট হবে, সেটা অটোমেটিক্যালি কিন্তু একটা গ্রোথ চলে আসবে যখন আমি এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এই কারণেই আমরা পলিসিটাকে খুব বেশি ফোকাস করছি। আমরা আশা করছি উইদিন এ ভেরি শর্ট টাইম একটা ড্রাফট আইসিডি ডিভিশন থেকে খুব শীঘ্রই সবার সাথে শেয়ার করা হবে এবং সেই ড্রাফটের উপর সবার ইনপুটও চাওয়া হবে। প্রতিটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট থেকে সেই ড্রাফটের উপর ইনপুট চাওয়া হবে। এবং ডাক বিভাগকে যদি ওইভাবে শক্তিশালী করা যায়, তাহলে যেটা হয়তো সুবিধা পাওয়া যাবে যে অন্য যারা অপারেটরস আছে তাদের জন্য সুবিধা হবে যে ওই মানে কাজ করা। এখন দেখা যাচ্ছে যে আমাদের বেসরকারি অপারেটরসরা অনেক ভালো করছেন সেখানে, যেহেতু সরকারি ডাক বিভাগের এই ধরনের কার্যক্রমই একদম নেই, ফলে তাকে লিড রোলটা প্লে করতে হবে। তাহলেই কিন্তু আপনারা যে এটা ইনফ্যাক্ট জয়েন্টলি কাজ করতে হবে। পোস্ট অফিসের যে জায়গাটাতে ক্যাপাসিটি নেই, আমরা চাবো যে আমাদের যে অন্যান্য উদ্যোক্তারা যারা ই কমার্সের ডেলিভারি নিয়ে কাজ করছেন তাদেরকেও কানেক্ট করে যাওয়ার, যে জায়গাটাতে তারা রিচ করতে পারছেন তাদের মাধ্যমেও হয়তো কিছু কিছু ডেলিভারি আমরা এনশিওর করতে পারবো। সো ওভারঅল ইকোসিস্টেমটাই কিন্তু ডেভেলপ করবে যখন একটা সিস্টেম ডেভেলপড হয়ে যাবে। সো আমাদের কিন্তু মেম্বার কোম্পানি হিসেবে যেমন ই কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার, এরকম আরও যে কটা কুরিয়ার সার্ভিসগুলো আছে তাদেরও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি এবং তাদেরকে কিভাবে এই ভ্যালু চেইনের মধ্যে অ্যাড করা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু কাজ করছি। ইভেন আরেকটা বিষয় নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে এই 2 এর সাথে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম আন্ডার প্রাইম মিনিস্টার্স অফিস 4500 যে ডিজিটাল সেন্টারগুলো আছে তাদেরকেও কিভাবে এই সেবার আওতায় নিয়ে আসা যায় সেই জায়গাগুলোতেও নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তাহলে হয়তো ঢাকার বাইরে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আমাদের মূল টার্গেটটা হচ্ছে রুরাল ই কমার্স, ঢাকা না, একদম রুরাল প্রান্তিক পর্যায়ে ই কমার্স সেবাটাকে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের এখন মেজর এজেন্ডা। এবং এটা বাস্তবায়ন করা গেলে হয়তো আমাদের যে বিপণন ব্যবস্থা একটা বড় সমস্যা আছে আপনি জানেন, সেইটাও অনেকখানি অ্যাড্রেস করা কারণ সম্ভব হবে। এটা যখন ইনশিওর হবে, যখন হ্যাঁ মধ্যস্বত্বভোগী যারা আছেন, এটা কিন্তু ইজিলি তখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে মিডল ম্যানের প্রয়োজন হচ্ছে না, আমি ট্র্যাক করতে পারবো কোথায় যাচ্ছে প্রোডাক্টটা, কোথায় যাচ্ছে। ইভেন আরেকটা জিনিস হবে, যখন বাইরের কোম্পানিগুলো যখন বাংলাদেশে আসবে, লাইক অ্যামাজন, আলিবাবার মতন কোম্পানি হয়তো টুডে অর টুমরো তারাও বাংলাদেশে আসবে এবং বড় আকারে বড় স্কেলে চিন্তা করবে। ইভেন এখনো কিন্তু হাজার হাজার প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ থেকে বাইরে পাঠানো হচ্ছে, বাইরে থেকে আমরা অর্ডার করে কিন্তু অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনছি, আলিবাবা থেকে প্রোডাক্ট কিনছি, কিন্তু এই প্রোডাক্টগুলো এসে ডেলিভারি চ্যানেলটা কি আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি করছি, আমরা জানি না, আমরা কোনো ট্র্যাকও করতে পারছি না কারা অর্ডার করছে, কোথেকে অর্ডার করছে, কোন চ্যানেলে আসছে, বাট আসছে প্রোডাক্টগুলো। সো যখনই আমরা পোস্ট অফিসকে এই চেইনগুলোর সাথে কানেক্ট করে দিতে পারবো, তখনই অটোমেটিক্যালি এদেরও যে সমস্ত উদ্যোক্তারা এই বিজনেসটা করছে বেসড অন অ্যামাজন, আলিবাবা বা লোকাল কোম্পানি বেস করছে, তাদেরও কিন্তু হিউজ ভলিউমের ট্রানজ্যাকশন বেড়ে যাবে।
ফলে এটা উদ্যোক্তা এবং একই সঙ্গে সরকারি এই প্রতিষ্ঠানকেও আবার নতুন করে বেঁচে থাকার একটা বলা যায় অক্সিজেন দিবে। তোমার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। রক্তদান করে মানুষের জীবন রক্ষায় কর্মসূচিতে সম্পৃক্ত হলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণে আসা সরকারি কর্মকর্তারা। আয়োজকরা বলছেন, সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে রক্তদানে উদ্বুদ্ধ করতে পারলে রক্তের অভাবে মৃত্যু হবে না কারো। 2 নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবসে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি আরডিএতে আয়োজন করা হয় এই কর্মসূচি। আরডিএ স্কুল ও কলেজ এবং থ্যালাসেমিয়া সোসাইটি এর আয়োজক। একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণের জন্য আসা প্রশাসন, স্বাস্থ্য ও কৃষি সহ সিভিল সার্ভিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এতে মানুষের জীবন রক্ষাকারী কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। রক্ত দেওয়ার মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচাতে পারি। যারা এক ব্যাগ রক্তের জন্য দেখা গেছে যে একজন মানুষের জীবন রক্ষা হবে। পেশেন্টের কথাটা চিন্তা করি তাহলে কিন্তু একটা সেলফ রিয়েলাইজেশন হয়, একটা আত্ম উপলব্ধি হয় যে হ্যাঁ, তার হেল্পের জন্য এগিয়ে আসা উচিত। মানুষকে যদি আমি একটা সাহায্য করতে পারি, একটা মাস তার সন্তানের যদি আমি আমার দ্বারা উপকার হয়, সেটা তো কম না। এমন কর্মসূচি আরডিএতে এবারই প্রথম। অংশগ্রহণকারীদের উদার মনোভাবে উজ্জীবিত আয়োজকরাও। নিজে ব্লাড দিয়ে মানুষের সেবার কথা যখন প্রকাশ করার চেষ্টা করবে, তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আমাদের দেশে যে ব্লাডের যে স্বল্পতা, সেই জায়গা থেকে আমরা নিরসন হব। আয়োজকরা বলছেন, যথাযথভাবে উদ্বুদ্ধ করতে পারলে সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজনকে রক্তদানে সম্পৃক্ত করা সম্ভব। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ এর মহাপরিচালক এম.এ. মতিন। স্বাগত জনাব মতিন। আমরা আরডিএতে নানান ধরনের প্রশিক্ষণেরই ব্যবস্থা আছে এবং আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো প্রশিক্ষণার্থীদেরকে এই রক্তদানে উদ্বুদ্ধ করার যে কর্মসূচি আপনারা নিয়েছেন, এটা কেন নিলেন এবং ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানতে চান। ধন্যবাদ। আপনারা জানেন যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এটা স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতায় একটি প্রতিষ্ঠান, যেখানে আমাদের মেন ম্যান্ডেট হলো গবেষণা করা, প্রশিক্ষণ দেওয়া, প্রায়োগিক গবেষণা করা, সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া। তো আমাদের এখানে বর্তমানে প্রায় 700 প্রশিক্ষণার্থী একসঙ্গে আবাসিকভাবে থেকে প্রশিক্ষণ নিতে হয়। অতি সম্প্রতি সরকার যে আমাদের ফাউন্ডেশন ট্রেনিং, যেটা আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা আছে, প্রায় যে ধরেন যে সবগুলো ক্যাডারের মানুষকে ফাউন্ডেশন ট্রেনিং, এটা মূলত বাংলাদেশ পাবলিক পিএটিসিতে এই প্রোগ্রামটা হয়ে থাকে। কিন্তু সরকারের যে এখন যে অনেক ব্যাকলগ, এই ফাউন্ডেশন ট্রেনিংটা পিএটিসির পাশাপাশি আরডিএ বগুড়া এই আয়োজনটা করছে। যেমন আমাদের গত 2 তারিখে আমাদের জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং চক্ষুদান কর্মসূচি দিবস ছিল। আমরা এই দিবসটাকে আমরা উদযাপন করার জন্য আমরা সচেষ্ট হই এবং এই প্রোগ্রামটা যখন হয় তখন আমাদের যে স্থানীয় সংসদ বগুড়া 5 আসনের উনি বললেন যে আমি এখানে থাকতে চাই এবং উনি আসলেন প্রধান অতিথি হিসেবে। বর্তমানে এই আরডিএ বগুড়াতে আমাদের এই 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং মিক্সড ক্যাডার, বিভিন্ন ক্যাডার, মানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার আছে, পুলিশ আছে, ফরেন সার্ভিস আছে, বিচার আছে, এই মানে যে সার্ভিসের যারা 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ে 2টো কোর্স 50-50-100 জন আছে। আবার ডাক্তারদের একটা স্পেশাল ফাউন্ডেশন কোর্স, এটা 2 মাসের। এরা সবাই ইয়াং এবং এই প্রশিক্ষণ দেওয়ার মূল কারণ হলো যে সরকার চায় সরকারি কর্মকর্তা যারা চাকরিতে ঢুকবে তারা মানুষের সেবার জন্যই তারা চাকরিতে আসবে, মানুষকে সেবা দিবে। কারণ বাংলাদেশ আমাদের এখন 21-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হব, আমরা 41 আমরা উন্নত দেশ হব। আমাদের যে দেশে যে এই যে মানুষের যে মাঝে যে আমরা সেবা দিব, শুধু ফাইলে সেবা না, সরকারিভাবে সেবা না, আমরা সেবা কিভাবে দিতে পারি। আমরা আমাদের প্রশিক্ষণের মধ্যে এই আমাদের এই 2রা নভেম্বরের যখন উদ্বুদ্ধ করা হলো, তখন তারা বলল যে স্যার আপনাদের এই আরডিএর কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রদের মধ্যে আমরাও এই ডোনেশনে আসতে চাই। তো আমরা প্রশিক্ষণের যে মূল উদ্দেশ্য আমাদের সরকারি কর্মকর্তাদেরকে সুশীল সেবক তৈরি করা। আমাদের এই 6 মাসে তাদেরকে আমরা সুশীল সেবক করব, মানুষের সেবার জন্য তারা প্রশিক্ষণ নামতে তারা চাকরিতে যাবে এবং মানুষকে সেবা দিবে। এবং আমরা এখানে দেখলাম যে একটা মানুষ যদি
তার মনে করেন যে ব্লাড দিয়েও যদি একজন মানুষের জীবন রক্ষা করার জন্য যদি এই যখন সেবা দেওয়ার মানসিকতা গড়ে ওঠে, তাহলে কিন্তু তার যে এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা যে চিন্তা ভাবনা, এটা তার একটা বহিঃপ্রকাশ ঘটবে। এবং আমরা এটা অত্যন্ত সাড়া পেয়েছি। আর বিশেষ করে আমাদের তো বিভিন্ন রকমের প্রশিক্ষণ হয়, গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের এই স্থানীয় সরকার প্রতিনিধি, তাদের প্রশিক্ষণ হয়। কিন্তু আমাদের যেটা ফাউন্ডেশন মানে প্রশিক্ষণ, যেমন 33তম বিসিএস ফাউন্ডেশন অথবা 32তম 34তম, তারা কিন্তু ইয়াং। আমাদের আপনারা জানেন যে ব্লাড সাধারণত 18 বছর থেকে 55 বছর বয়সের মধ্যে ব্লাড ডোনেট করতে পারে। এবং মতিন সাহেব, আর একটা বিষয় হচ্ছে তাদের মধ্যে এই সেবার মানসিকতা তৈরি করা। তারা বিভিন্ন জায়গায় দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে যখন কাজ করবেন, তখনও এটা নিজেরা যেমন উদ্বুদ্ধ করতে পারবেন, নিজেরা অর্গানাইজও করতে পারবেন। তাতে কিন্তু আমাদের যে একটা বড় সংকট, এবং আমি রিপোর্টেও দেখছিলাম যে থ্যালাসেমিয়া সোসাইটি ওখানে যে স্থানীয় আছে, তাদের হয়তো মানে বলা যায় যে অন্য যে কারো বিভিন্ন সংকটে প্রয়োজন হয়, কিন্তু তাদের সবসময়ই রক্তের প্রয়োজন হয়, ফলে প্রতিদিন মানুষের কাছে তাদের যেতে হয়। সেইটা বরং আমরা যদি সরকারি পর্যায় থেকে যথেষ্ট রক্ত সংগ্রহ করতে পারি, তাহলে সেই সমস্যাগুলি অনেক কমে আসবে। হ্যাঁ, আমাদের এই যে প্রশিক্ষণার্থী যারা, এরা মনে করেন 6 মাস ফাউন্ডেশন ট্রেনিং নেওয়ার পরে কেউ আমাদের সহকারী কমিশনার হবে, কেউ হয়তো মানে এই সহকারী পুলিশ সুপার হবে, এরকম যে তারা, এবং তারা একদিন মনে করেন প্রশাসনে ভালো ভালো জায়গায় যাবে। এই তারা যদি মনে করেন নিজের রক্ত দিয়ে যদি মানুষকে দেখায়, তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে। বাংলাদেশে আমাদের মানে যে প্রত্যেক বছর যে ব্লাডের যে চাহিদা, আমাদের প্রায় এই 8 লক্ষ থেকে 10 লক্ষ ব্যাগের চাহিদা, সেখানে আমরা 2.5 লক্ষ ব্যাগ ব্লাড আমরা পাই। এবং তারপরে আবার আমাদের স্বেচ্ছায় যে রক্তদান, এটা আমাদের দেশে এখনও প্রফেশনাল যারা ডোনার তারা ব্লাড দেয়, এটা অত্যন্ত মানে ডেঞ্জারাস। শুধুমাত্র যদি এই যে বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটি, ঢাকা থেকে যে তারা গিয়েছেন, আমাদের যে বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটি ঢাকায় আমাদের গ্রিন রোডে যে আমাদের যে একটা অফিস আছে, আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটির আমি ভাইস চেয়ারম্যান। তো এইখানে আমরা যে প্রায় দৈনিক 60-70টা বাচ্চাকে আমাদেরকে ব্লাড দিতে হয়। আমাদের মাসে আমাদের এখানে প্রায় আমাদের ডিমান্ড আমাদের 1200 ব্যাগ ব্লাড লাগে আমাদের মাসে। আমি যদি এইভাবে আমি বলি, এবং এখানে শুধুমাত্র যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, থ্যালাসেমিয়া একটা জন্মগত একটা সমস্যা, তাদেরকে কাউকে 20 দিন পরে, কাউকে 30 দিন পরে তাকে ব্লাড দিতে, যতদিন সে বেঁচে থাকে তাদেরকে ব্লাড দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আজকে মনে করেন যে এই মানুষগুলোকে যদি, এই বাচ্চাদেরকে যদি আমরা সঠিকভাবে ব্লাড দেবেন, তারা কিন্তু ব্লাড পায় না। ফলে এই যে অনেক বড় গ্যাপ আছে, সেই গ্যাপটা পূরণ করার ক্ষেত্রে এটা অনেক কার্যকর হতে পারে। আমরা এই বিষয়টা আরেকটু আলোচনা করে জানতে চাইবো যে এটি আরো এক্সপান্ড করার সুযোগ কতটুকু আছে। একটা বিরতির পর আপনার কাছে ফিরছি। আশা বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। সরকারি কর্মকর্তাদের রক্তদান বিষয়ে কথা বলছেন আরডিএ বগুড়ার মহাপরিচালক এম এ মতিন। ফিরে যাচ্ছি তার কাছে। জনাব মতিন, আমরা যেটি বিরতির আগেও জানতে চেয়েছিলাম যে এই ধরনের রক্তদান কর্মসূচি বিশেষ করে সরকারি কর্মকর্তাদেরকে যদি আরো বেশি করে উদ্বুদ্ধ করা যায়, তাহলে যেটা আপনি বলছিলেন যে 8 লক্ষ ব্যাগ প্রতি বছর প্রয়োজন, সেখানে আমরা আসলে পাচ্ছি 2.5 লক্ষের মতো, সেটা এই মাঝখানে যে গ্যাপটা সেটা পূরণ করা অনেক সহজ হবে। সেই বিষয়টি ক্ষেত্রে অন্যান্য কিভাবে এটা উদ্বুদ্ধকরণ কর্মসূচি? আপনি জানেন যে আমাদের এই যে বাংলাদেশ সিভিল সার্ভিসেস যে ফাউন্ডেশন ট্রেনিং যেটা হয়, এইখানে সরকার কিন্তু এখন প্রশিক্ষণটাকে একটা ইনভেস্টমেন্ট মনে করছে। একটা 50 জনের একটা গ্রুপকে এই আমাদের ক্যাডার সার্ভিসের প্রায় 6 মাস প্রশিক্ষণ দিতে কিন্তু প্রায় 1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়। সরকার মনে করতেছে এই যে আমরা যে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশ হব, এখানে আমাদের বেশ বিভিন্ন জায়গায় সরকার ইনভেস্টমেন্ট করছে। কিন্তু সরকারের যে কর্মসূচি, এগুলো বাস্তবায়ন করবে কারা? যে সরকারি যারা কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, এই প্রজাতন্ত্রের কর্মচারীদের যখন ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের যে সেবার মনোভাব, আপনি যে কোনো সময় একটা উন্নত দেশে গেলে দেখবেন যে তাদের একটা সেবার মনোভাব তাদের কাছে পাওয়া যায়। তা আমাদের দেশে বর্তমান সরকার এটা অনুধাবন করেছে, যেমন এটা আমাদের এই প্রশিক্ষণগুলো কিন্তু আগে 4 মাস ছিল, কিন্তু ভেরি রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে না, এটাকে আরও বাড়াও, কারণ এই জায়গায় আমি ইনভেস্টমেন্ট করতে চাই। কারণ আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করে যে আমরা উন্নত দেশে আমরা যাব, সেইখানে যারা বাস্তবায়নকারী যারা,
তাদেরকে তাদের পরিবর্তন করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা যেটা মনে করছি যে এই যে বিভিন্ন যে গ্যাপ, এবং এই গ্যাপটা মানে মানুষের জীবন মরণ, এবং এটা উন্নত দেশে কিন্তু এই ব্লাড পেতে কিন্তু মানুষের কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের দেশে ইভেন দেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু এটা অনেকখানি গ্যাপ কমে গেছে, কিন্তু আমাদের দেশে এটা গ্যাপ আছে। আমরা যেহেতু আরডিএ বগুড়াতে আমরা বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিই, আমরা প্রশিক্ষণে বিভিন্ন রকমের নতুন নতুন জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। আমরা দেখলাম যে এই যে আমাদের কিন্তু এই প্রশিক্ষণে কিন্তু শুধুমাত্র লেখাপড়ার উপরে প্রশিক্ষণ দেওয়া হয় না, তাদের মুভমেন্ট, তাদের চলাফেরা, আদব তমিজ, তাদের মানে খাওয়া দাওয়া এবং সব ব্যাপারে ডিসিপ্লিন, এই জিনিসগুলো খেয়াল করা হয়, এবং সবসময় সর্বোপরি বোঝা হয় যে তাদের মানুষকে কাছে সেবা দেওয়ার মনোভাবটা কতটুকু। যেমন আমাদের এখানে পিএটিসি থেকে 2 সপ্তাহের যে ফিল্ড অ্যাটাচমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যাটাচমেন্ট প্রোগ্রাম হয়, এখানে তারা কিন্তু আমরা সকালে একটা কৃষকের কাছে রাখে আসি, আবার সন্ধ্যার সময় নিয়ে আসি, ওই কৃষক কি করছে না করছে তার সঙ্গে থেকে তারা দেখে। এই প্রশিক্ষণার্থী যারা, এরা কিন্তু ভবিষ্যতে দেশের একটা পলিসি মেকিং বডিতে যাবে, সরকারকে বিভিন্নভাবে তারা পরামর্শ দিবে। তাদের মাথায় যদি এই জিনিসগুলো আসে, তা আমরা যেমন এইখানে তার সেবার মনোভাবটা বোঝার জন্য, তার মনটা কতটুকু সফট, এটা বোঝার জন্য কিন্তু আমরা এই কর্মসূচিতে আমরা কিন্তু কাউকে জোর জুলুম বলি নাই, আমরা ভলেন্টিয়ারি আমরা বলার চেষ্টা করেছি। আমরা ব্লাড দিয়েছি, আমরা একটু উদ্বুদ্ধ করেছি, তারা ব্লাড দিয়েছে। এবং এই ধরনের প্রোগ্রাম কীভাবে অর্গানাইজ করে, এটা কি আমাদের সন্ধানী মাধ্যমে করবে, না এটা বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটি, কার কত ডিমান্ড, শুধুমাত্র বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে বাংলাদেশে, প্রায় 15% থ্যালাসেমিয়া পেশেন্ট বাংলাদেশে আছেন, আমরা এটা সার্ভে করেছি। এইখানে যে থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে ব্লাড দিতে গেলে প্রায় 2 লক্ষ ব্যাগ ব্লাড লাগে, হয়রা সেখানে অর্ধেক, মানে যে আমাদের গোটা বাংলাদেশে ব্লাড আমরা পাই মাত্র 2.5 লক্ষ, আর সেখানে আমাদের প্রায় 8 লক্ষ থেকে আমাদের 10 লক্ষ আমাদের ডিমান্ড। তা আমরা এই সরকারি কর্মকর্তা পলিসি মেকিং হবে, নিজেরা যখন সেবার নিজেরা নিজের রক্ত দিয়ে যখন মানুষকে জীবন বাঁচানোর যে সেবা, এরকম মনোভাব যদি আমরা সৃষ্টি করতে পারি, এবং এরা যখন এইভাবে যাবে, আমাদের মেন টার্গেট কিন্তু এই মানুষগুলোকে কিন্তু মোটিভেশন করা। এই প্রশিক্ষণে শুধুমাত্র কিন্তু আমরা খালি একাডেমিক লেখাপড়া করাই না, একাডেমিক লেখাপড়া তো তারা ইউনিভার্সিটিতে করেই আসছে, কিন্তু এখন সরকারের সুশীল সেবক হবে। সুশীল সেবক হইতে গেলে মানুষকে সেবা দিতে হবে, সেবা দিতে গেলে মানুষের জীবন বাঁচানোর জন্য এটা ধনী গরিব এটা কোনো কিছু না। কিন্তু আমরা যেহেতু এরা যেহেতু পলিসি মেকিং বডি হবে, এরা কেউ আজকে ইওনো হবে, কেউ ডেপুটি কমিশনার হবে, কেউ এসপি হবে, তারা যখন তার অফিসে যখন এটা চালু করবে এবং নিজের রক্ত দেওয়ার যে অভ্যাসটা যখন চালু করবে, তখন তার দেখা দেখি অনেক মানুষ এই ব্লাডটা কিন্তু ডোনেট করবে। এইটা হলো আমাদের মেন টার্গেট। আমাদের সরকার যেমন চাচ্ছে যে প্রশিক্ষণে ইনভেস্টমেন্ট করে আমরা সেই উন্নত বাংলাদেশে যাব, আমরা যে বাংলাদেশের স্বপ্ন বর্তমান সরকার দেখছে যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নত দেশে যাব, উন্নত দেশে কিন্তু এই ব্লাড নিয়ে কাউকে চিন্তা করতে হয় না। যেমন আমাদের একটা থ্যালাসেমিয়া পেশেন্টের বাবা কলা বিক্রি করে, তার ও নেগেটিভ ব্লাড সে কোথায় পাবে? তো এই যে এই অনুধাবনটা যদি আমাদের এই কর্মকর্তাদের মধ্যে আসে, এই মোল্ডিংটা যদি আসে, এবং সে শুধুমাত্র বলে খালাস হলে তো হবে না, আপনি বলবেন যে ব্লাড ডোনেট করো, উদ্বুদ্ধ করো, তা তো না, সে নিজেই শুয়ে থেকে ব্লাডটা দিচ্ছে। কিভাবে অর্গানাইজ করা যায়, কার সঙ্গে যোগাযোগ করা যায়, পুরো বিষয়টাই যেহেতু তারা জানছেন, ফলে ভবিষ্যতে তারা নিজেরও এটা অর্গানাইজ করতে পারবে, তারা যখন দায়িত্বশীল এই ধরনের প্রোগ্রাম নিজেরাই অর্গানাইজ করবে। জনাব এম এ মতিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। অন্যদের মতো স্বাভাবিকভাবে হাত পা দিয়ে লিখতে পারে না রফিকুল ও জসিম, কিন্তু তাতে কি? ফরিদপুর ও দিনাজপুরের এই 2 জেএসসি জেডিসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে পা দিয়ে লিখে। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব, প্রমাণ করছেন তারা। খানসামা দ্বিমুখী ফাজিল মাদ্রাসা কেন্দ্রের অন্য সব পরীক্ষার্থীর চেয়ে আলাদা রফিকুল ইসলাম। যেখানে হাত দিয়ে পরীক্ষা দিতেই অন্য শিক্ষার্থীদের ঘাম ছোটে, সেখানে দিব্যি পা দিয়ে রফিকুল লিখে যাচ্ছে কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর। জন্মগতভাবেই অক্ষম রফিকুলের হাত, তবে এই বাধা আটকে রাখতে পারেনি তাকে। পা দিয়েই সব কাজ চালিয়ে নিতে পারে সে। 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ 3 পেয়েছে রফিকুল। ওদের খুবই টেনশন ছিল যে কিভাবে সে বড় হবে, কিভাবে চলাফেরা করবে। এখন সে আমাদের মনের কোনো দীর্ঘ আর কোনো ভয়টাই নাই, সে নিজে নিজে আস্তে আস্তে ধাপে ধাপে আগায় যাচ্ছে। দিনমজুর বাবার অভাবানটন সত্ত্বেও থেমে থাকেনি রফিকুলের পড়াশোনা। পাকেরহাট কামিল মাদ্রাসায় পড়ালেখা করছে সে। রফিকুলকে বই খাতা কিনে দেওয়া সহ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা পরিষদ। প্রতি মাসে 600 টাকা করে উপবৃত্তি দেব। শুধু তাই না, আমাদের উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা বই কিনে দেব, উপজেলা পরিষদ থেকে তাকে আমরা প্রতি বছর 4000 টাকা করে আমরা উপবৃত্তি দেওয়ার সুযোগ আছে। ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জসিম মাতুব্বরও প্রতিবন্ধকতাকে জয় করেছে ইচ্ছাশক্তি দিয়ে।
দেশের একটা বড় ধরনের ডাক্তার হতে চাই, কারণ আমি দেশের দেখছি অনেকেই অসুস্থভাবে এবং মানসিক রোগে মারা যাচ্ছে। পরিবারের চাওয়া, সবার সহযোগিতা পেলে রফিকুল ও জসিমও পড়াশোনা শেষে এগিয়ে আসবে দেশ সেবায়। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাকুয়ারিয়ামের রঙিন বাহারি মাছ উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাইফুল্লাহ গাজী। সাতক্ষীরার কলারোয়ার বজ বক্স গ্রামে সারা দেশে পরিচিতি পেয়েছে তার কারণে। রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের সাইফুল্লাহ গাজী। সামান্য বেতনে সংসার চলত না, শেষে মাছ চাষের সিদ্ধান্ত নিয়ে ফিরে গেলেন গ্রামে। পরেশ নামের এক বন্ধু রঙিন মাছের চাষ করতেন, তার কাছ থেকে 6 জোড়া ব্রুড মাছ সংগ্রহ করে শুরু। সেই 6 জোড়া মাছ এক যুগ পর এখন কয়েক লাখে গিয়ে ঠেকেছে। কৈকাপ, কমেট, গাপ্পি, ফাইটার, ক্যাটফিশ, সিল্কি, মিল্কি, প্লাটিসহ 20 প্রজাতির মাছ এ হ্যাচারিতে উৎপাদিত হয়। মাছগুলোর মূল্য 10 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এসব মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। যখন যে রোগ আসে, যখন যে সময় আসে, সেই সময় তাদের ট্রিটমেন্ট করতে হয়। দিনে 2 বার তাদের খাওয়ার ব্যবস্থা দিতে হয়। বর্তমানে 16টি পুকুরে চাষ করা হচ্ছে এ মাছ। ব্যাপক ভিত্তিতে উৎপাদনের মাধ্যমে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে বলে মনে করছে সাইফুল্লাহ। কিছু ব্রুড মাছ আনলাম, এনে ডিম নিলাম, ডিমের থেকে বাচ্চা ফুটে দেখলাম আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের বাংলাদেশের এই পানি মাটিতে মাছটা সেট হচ্ছে বা পুকুরে করা সম্ভব। এগুলো করার পরে বেশ কিছু মাছ তৈরি হয়ে গেল। বাহারি মাছের যারা হ্যাচারি নির্মাণ করবে বা চাষ করবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব এবং হ্যাচারি নির্মাণের তাদের আমরা সহায়তা করব, তাদের কারিগরি পরামর্শ দেবো এবং হ্যাচারি করলে তাকে লাইসেন্স করতে হবে, আমরা লাইসেন্স দেব। মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্তরাও শখের বশে বাসাবাড়িতে অ্যাকুরিয়াম রাখেন। এর ফলে বাড়ছে এ মাছের চাহিদাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরে।